পশ্চিমবঙ্গে চাপের মুখে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ২৪ ঘন্টা জেরা শেষে গ্রেফতার শিল্প বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বান্ধবীর বাড়িতে নগদ ২১ কোটি রুপি উদ্ধার। বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের কঠোর অবস্থান থেকে সরে এলো শ্রীলঙ্কার নতুন সরকার। চীনা ঋণ নিয়ে সমালোচনার মধ্যেই কলম্বোকে অর্থ সহায়তার প্রস্তাব বেইজিংয়ের। ব্রিটেনে প্রধানমন্ত্রী নির্বাচনে শেষ মুহূর্তে বড় চমকের সম্ভাবনা। জনসমর্থনে ঋষি সুনাকের চেয়ে এগিয়ে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, জরিপের তথ্য। হারানো অঞ্চল পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধবিরতি নয় বললেন জেলেনস্কি। জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া ইউক্রেন ঐতিহাসিক চুক্তি সই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আবারও বড় সড় চাপের মুখে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেফতার হলেন দলটির মহাসচিব এবং শিল্প বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও। পেশায় মডেল অর্পিতার বাড়ি থেকে নগদ ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। তল্লাশি চালানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একাধিক আমলার বাড়িতেও। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে অভিযান চালায় ভারতের অর্থ বিষয়ক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। নাকতলার ওই বাড়িতে টানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জেরার পর শনিবার স্থানীয় সময় সকাল 10:30টায় তাকে গ্রেফতার করা হয়। এর আগের দিন শুক্রবার অভিযান চালানো হয় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও মমতা ঘনিষ্ঠ বেশ কয়েকজন আমলার বাড়িতেও। তল্লাশি চলে খোদ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী কলকাতার মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটেও। এ সময় ওই মডেলের বাড়ি থেকে নগদ ২১ কোটি রুপি, ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। ভারতবর্ষের পলিটিশিয়ানরা যেভাবে অসঙ্গতিপূর্ণ টাকার সাথে জড়িয়ে পড়ছে, এটা সামগ্রিকভাবে দেখলে ভারতবর্ষের জন্য খুবই ক্ষতিকর জিনিস। পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা লজ্জা। এই সরকারের উচিত অবিলম্বে তাকে সহযোগিতার বদলে তাকে গ্রেপ্তার করিয়ে আসল সত্যটাকে সামনে নিয়ে আসা। তৃণমূলের দলীয় সূত্র বলছে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। দল ইতিমধ্যেই সরকারিভাবে প্রেস বিজ্ঞপ্তি করেছে যে এইটা দল এই সাথে কোনোভাবে যুক্ত নয়। পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আওতায় মেধা তালিকা অনুসারে শিক্ষক নিয়োগের বিধান থাকলেও নিয়ম বহির্ভূতভাবে অর্থের বিনিময়ে তৃণমূল সমর্থক ক্যাডারদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে মমতার সরকারের বিরুদ্ধে। আর সেই মামলার তদন্তে নেমেই এবার সাবেক শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ঘটনার মধ্য দিয়ে মমতা সরকার বড়সড় রাজনৈতিক চাপের মুখে পড়ল বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকার যে চাপের মুখে সেটি বলা হচ্ছে এই কারণে। আপনি জানেন যে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে যখন বিজেপির কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কার্যত কোট আনকোট জিহাদ ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন যে ২০২৪ লোকসভা নির্বাচনের মাধ্যমে বিজেপিকে দেশ থেকে উৎখাত করার ঠিক তার কয়েক ঘন্টা পর ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যখন এই তল্লাশি শুরু করলো, সেই তল্লাশি শুরু করার পরপরই কিন্তু রাজনৈতিক মহলে একটি টানাপোড়েন শুরু হয়েছিল যে কেন ইডি এই তল্লাশি শুরু করলো। আপনি জানেন যে যার বিরুদ্ধে মূল অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের দলটির মহাসচিব এবং বলা ভালো তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যে ৫ জন তৃণমূল কংগ্রেস নেতা আছে, যে ১৯৯৮ সালে যে তৃণমূল কংগ্রেস তৈরি করা হয়েছিল এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কয়েকজন নেতা ছিলেন তাদের মধ্যে
পার্থ চট্টোপাধ্যায় অন্যতম। এবং এটা বলার অপেক্ষা রাখে না, পার্থ চট্টোপাধ্যায় দলের মধ্যে কিন্তু ক্রাইসিস ম্যানেজার হিসেবেও পরিচিত। যেমনটি আপনার মনে থাকবে যে প্রণব মুখোপাধ্যায় যখন প্রণব মুখোপাধ্যায়কে ভারত সরকার বা ভারতের রাজনৈতিক যে টানাপোড়েন হতো, তখন কিন্তু প্রণব মুখোপাধ্যায়কেও ক্রাইসিস ম্যানেজার হিসেবে বলা হতো। ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার হিসেবে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের একটি সুনাম রয়েছে। আর সেই ক্রাইসিস ম্যানেজার এবং দলটির মহাসচিব তিনি কিন্তু আজকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ সেখানে গ্রেপ্তার হয়েছেন। এবং সে কারণেই প্রশ্ন আসছে তৃণমূল কংগ্রেস কি চাপের মুখে পড়েছে কিনা বা পড়তে চলেছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তৃণমূল কংগ্রেস অবশ্যই চাপের মুখে পড়বে। যদিও এর আগেও বলেছি এবং আমার খবরেও বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেস এখনো কোট আনকোট আনুষ্ঠানিকভাবে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার এবং তার যে পরিচিত ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়, তার বাড়িতে 21 কোটি টাকা নগদ উদ্ধার এবং 50 লক্ষ টাকার সোনার অলংকার উদ্ধার, এই সমস্ত বিষয় কিন্তু সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়ালি তাদের বক্তব্য হয়নি। কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিরোধী বিজেপি এবং বামপন্থের পক্ষ থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে এই অর্পিতা মুখোপাধ্যায়কে তিনি তার প্রশংসা করছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সামনে একটি অনুষ্ঠানে, যে অর্পিতা মুখোপাধ্যায় ভালো কাজ করছে, মডেল হিসেবে ভালো কাজ করছে এবং তাকে দেখা হবে। মুখ্যমন্ত্রীর এই প্রশংসা করার ভিডিওটি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এখনো মুখ না খুললেও এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোতে ইতিমধ্যে বলতে শুরু করলো যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্টতা নেই। সেইটি কিন্তু তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি বলতে পারবে না। কেন হচ্ছে যে এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে, দেখা যাচ্ছে খোদ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে একটি মঞ্চে উঠে তার প্রশংসা করছেন। ফলত রাজনৈতিক মহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অনেকটা চাপের মুখে পড়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এবং সাংসদদের বিরুদ্ধে আপনি জানেন যে সারদা এবং নারদার মতো যে অর্থনীতি দুর্নীতির অভিযোগ সেটাও কিন্তু রয়েছে এবং সেটিও কিন্তু সিবিআই তদন্ত করছে। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কোট আনকোট তাকে আপাত শান্ত প্রবৃত্তির এবং ঝানু রাজনৈতিক বলা হলেও তার বিরুদ্ধেও কিন্তু আইকন নামের একটি চিটফান্ড সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তার একটি পরিচালিত দুর্গাপুজো কমিটিতে টাকা দেয়া এবং সে তার প্রভাব বিস্তার করা, সেই অভিযোগটাও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবর বিরোধীরা অভিযোগটা তুলছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের শাসক দল এই মুহূর্তে দুর্নীতির যে ইস্যুতে, বিশেষ করে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, আপনি জানেন মেধাক্রম উপেক্ষা করে এই দুর্নীতি করেছে বলে ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশেই কেন্দ্রীয় তদন্তকারী দুটো সংস্থা সিবিআই এবং ইডি তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে 27 ঘন্টা জেরা করার আগেও কিন্তু দুদফা ইডি এবং সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইডির গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গতকাল থেকে জেরা শুরু হয় 14টি জায়গায় এবং সেই ইডির জেরার ফলেই কিন্তু দেখা যায় গতকাল সন্ধ্যের সময় 21 কোটি টাকা নগদ উদ্ধার হয় এবং স্বর্ণালংকার উদ্ধার হয়। এখনো পর্যন্ত ইডি সূত্র কনফার্ম নয় যে অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তবে তাকে ডিটেইন করা হয়েছে। গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দুজনকে বসিয়ে প্রথমে এক এক করে এবং তারপর যৌথভাবে বসিয়ে জেরা করা হবে, এমনটাই ইডি সূত্র থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেই দিকে সবার নজর রয়েছে। তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এই বিষয়ে কি বক্তব্য দেয় সেই দিকে নজর রয়েছে এবং বিরোধীরা ইতিমধ্যে যে সোচ্চার হয়েছে রাজনৈতিকভাবে টানাপোড়েনের খেলায় তৃণমূল কংগ্রেস যে খানিকটা পিছিয়ে পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার পর বিজেপির যে হাতে একটি বড় অস্ত্র সামনে এসে গিয়েছে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো সব মিলে আমাদের নজর থাকবে পশ্চিমবঙ্গের রাজনীতির গতি প্রকৃতি আগামী কয়েক মাস কিরকম হয়। তো এই ছিল আমার কাছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার এবং তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিকভাবে খানিকটা কোণঠাসা হয়েছে এই ঘটনায় আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। আমরা সরাসরি ছিলাম পশ্চিমবঙ্গের কলকাতায়। শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনা দায়িত্ব নেওয়ার পরপরই শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও 17 সদস্য। সংকট সমাধানে করণীয় সব কার্যক্রমের মধ্য দিয়ে চলমান পরিস্থিতির উন্নতি সম্ভব বলে প্রত্যাশা তাদের। এদিকে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে দেশটির নতুন সরকার। এর পরপরই প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় আন্দোলনকারীদের। শ্রীলঙ্কার কলম্বোতে প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ সমাবেশ। যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে সাধারণ চাকুরিজীবীরাও। যে কোনো মূল্যে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটানোর দাবি তাদের। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ অব্যাহত থাকবে। আমরা চাই না আমাদের আন্দোলনে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তবে যতদিন সমস্যার সমাধান না হবে আমরা রাজপথেই অবস্থান করব। যদিও এর আগে বিক্ষোভকারীদের দমাতে সরকারি দফতর সহ বিভিন্ন সরকার বিরোধী ক্যাম্পে কঠোর
কঠোর অবস্থানে ছিল রনিল বিক্রমাসিংহের সরকার। সে অবস্থান থেকে কিছুটা সরে এসেছে তারা। রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য মোতায়েন রাখা হলেও বিক্ষোভকারীদের ওপর চড়াও না হওয়ার এবং সর্বোচ্চ বল প্রয়োগ না করার নতুন নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে বিপর্যস্ত শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে অঙ্গীকারাবদ্ধ নতুন প্রধানমন্ত্রী দীনেশ গুণাবর্ধনা। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পরপরই শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও 17 সদস্য। সংকট সমাধানে করণীয় সব কার্যক্রমের মধ্য দিয়ে চলমান পরিস্থিতির উন্নতি সম্ভব হবে বলে প্রত্যাশা তাদের। এসবের মধ্যেই ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কাকে আবারও সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা জানানোর পাশাপাশি চীনা প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারে শ্রীলঙ্কাকে সব ধরনের সহায়তায় পাশে থাকবে তার দেশ। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য চীনা ঋণের বোঝাকে দায়ী করে ব্যাপক আলোচনা সমালোচনার মাঝেই এমন ঘোষণা এলো দেশটির পক্ষ থেকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলীয় নেতা নির্বাচনের দৌড়ে এমপিদের ভোটে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এগিয়ে থাকলেও জনসমর্থনে এগিয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। ফলাফল অনুযায়ী সুনাকের তুলনায় 24% জনসমর্থন বেশি ট্রাসের। আর শেষ ধাপের বাছাইয়ে লিজ ট্রাস বড় ধরনের চমক দেখাতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্রিটেনে জমে উঠেছে নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াই। দিন যত যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ততই বাড়ছে। সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রাথমিক বাছাইয়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এগিয়ে থাকলেও সম্প্রতি পরিচালিত একটি জরিপ বলছে ভিন্ন কথা। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে কে এগিয়ে রয়েছেন তা নিয়ে জরিপ করেছে যুক্তরাজ্যের শীর্ষ ইন্টারনেট ভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ইউগভ। ফলাফলে সুনাকের তুলনায় এগিয়ে রয়েছেন লিজ ট্রাস। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গেল বুধ ও বৃহস্পতিবার কনজারভেটিভ পার্টির 730 রাজনীতিকের মতামত নেয় ইউগভ। এর মধ্যে 62% লিজ ট্রাসের প্রতি তাদের সমর্থনের কথা জানান। অন্যদিকে 38% সমর্থন জানিয়েছেন ঋষি সুনাককে। কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে প্রাথমিক বাছাইয়ের 5টি পর্বেই সুনাক প্রতিদ্বন্দ্বী ট্রাসের তুলনায় এগিয়ে ছিলেন। তবে বুধবারের ভোটে দ্বিতীয় অবস্থানে উঠে আসেন তিনি। শেষ মুহূর্তের বাছাইয়ে লিজ ট্রাস বড় চমক দেখাতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি মাসের শুরুতে নানা কেলেঙ্কারির কারণে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 10 প্রার্থী। চূড়ান্তভাবে টিকে যান সুনাক ও ট্রাস। দলের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে দুজনের মধ্যে একজনকে নির্বাচিত করা হবে। আগামী 4 আগস্ট শুরু হতে যাওয়া ভোট গ্রহণ চলবে প্রায় 1 মাস। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রফতানিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সই হয়েছে। শুক্রবার জাতিসংঘ মহাসচিব এবং তুর্কি প্রেসিডেন্টের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এই দুই দেশের প্রতিনিধি। একে আশার আলো বলে বর্ণনা করেছেন অ্যান্তোনিও গুতেরেস। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন এ চুক্তি বিশ্বের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করবে। আর শীঘ্রই রফতানি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল বিশ্বের অনেক দেশ। ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর দিয়েই মূলত এ ধরনের খাদ্যশস্য রপ্তানি করে কিয়েভ। যুদ্ধের কারণে সানফ্লাওয়ার, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য রপ্তানি আটকে দিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর থেকে বিশ্ব খাদ্য সংকটে পড়েছে। আর তাই নিরাপদে ইউক্রেনীয় শস্য রপ্তানি করার বিষয়ে একটি চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন। কৃষ্ণসাগরের বিশেষ করিডোর ব্যবহার করে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি নিয়ে জাতিসংঘ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরদোয়ান ও গুতেরেসের উপস্থিতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিকে আশার আলো বলে উল্লেখ করেছেন আন্তোনিও গুতেরেস। There is a beacon on the Black Sea, a beacon of hope, a beacon of possibility, a beacon of relief has been the driving force of these talks. The question has not been what is good for one side or the other. The focus has been on what matters most for the people of our world.
আর এই চুক্তির ফলে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচবে বলে মন্তব্য করেছেন এরদোয়ান। শিগগিরই খাদ্য রফতানি শুরু হবে জানিয়ে তিনি বলেন, এটি বিশ্বের সবার জন্য মুক্তির বার্তা। রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে 2 কোটি টন খাদ্যশস্য আটকা পড়েছে। এতে করে রফতানি বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে বেড়ে গেছে খাদ্যের দাম। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বঙ্গবন্ধু এফি নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে এবং বিএনপি আমলে বিদ্যুতের দাবি করতে যে কনসার্টে গুলি করে মানুষ মারা গেল, সারের দাবি করতে গিয়ে গুলি খেয়ে মানুষ মরল, শ্রমিক তার ন্যায্য বেতন মজুরি চাইতে যে গুলি করে তারা শ্রমিক হত্যা করলো। এই ঢাকা শহরে তাদের এমপি তো বিদ্যুৎ আর পানি দিতে পারলো না, দৌড় দিল। এইরকম ঘটনা যাদের আমলে ঘটেছে আজকে তাদের কাছ থেকে কথা শুনতে হয়। বিএনপির এক বিদ্যুতের প্রতিমন্ত্রী ছিল, তিনি আবার বড় বড় কথা বলছেন যে প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ দেওয়া নাকি ঠিক হয়নি। প্রাইভেট সেক্টর আমি উন্মুক্ত করে দিয়েছি, প্রাইভেট সেক্টর উন্মুক্ত করেছি বলে আগে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বেকারত্ব হ্রাস পাচ্ছে, আর আমার অর্থনীতিও চালা হচ্ছে। কারণ একা সরকারের পক্ষে তো চলা সম্ভব না। আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে স্পষ্ট আছে যে আমাদের অর্থনীতি নীতিমালা হবে সরকারি, আমাদের বেসরকারি এবং কোঅপারেটিভ। 1 নম্বরই সরকারি আছে, তারপরে কোঅপারেটিভ, তারপরে হচ্ছে বেসরকারি খাত। তো বেসরকারি খাতকেও কিন্তু গুরুত্ব দেওয়া আছে, আর আমরা সেই নীতিটা মেনেই চলছি। কাজে আমরা চাচ্ছি সেভাবেই যে আমাদের দেশটা যেন আরো উন্নত হয় এবং অনেক বেশি পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হয়। আজকে যারা এত কথা বলেন, তো বলেন না যে প্রাইভেটে বিদ্যুৎ দিচ্ছি, যখন সমালোচনা করেন তাহলে যে টেলিভিশন যে এতগুলি দিলাম বিদ্যুৎ প্রাইভেট সেক্টরে, তো সেগুলি বন্ধ করে দিন, বলে ওগুলিও বন্ধ করেন। আজকে আমরা টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার, সব সেক্টর এবং পত্রিকা, কোন সেক্টরটা নাই যেটা আমরা বেসরকারি খাত উন্মুক্ত করি নাই আর মানুষকে সুযোগ করে দিইনি। এটা আমার কর্মসংস্থান সৃষ্টি হয়। আমি সেটা আগে দেখবো যে আমার দেশের মানুষের কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হতে পারে, আমার কাছে সেটা বিবেচ্য বিষয়, আর সেটা বিবেচনা করেই আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। আজকে গ্রাম পর্যায়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ, এটা তো জাতিপিতা শুরু করেছেন গুচ্ছ গ্রাম, সেটা নিয়েও তো জিয়া ক্ষমতা আসছে, এরশাদ আসতে, খালেদা জিয়া আসছে। তারা এই সব উচ্চ গ্রামের টাকা পয়সা এটা সেটা করে ফেলছে, কিন্তু দরিদ্র মানুষ, গৃহহীন মানুষকে কিন্তু ঘর দিয়ে যেতে পারেনি। এরপর আমি এসে যে কারণে ওখানে অনেক তারা উল্টোপাল্টা করেছে, আমি এসে আশ্রয় প্রকল্প দিয়ে আজকে সারা বাংলাদেশে ভূমিহীন গৃহহীনদের আমরা ঘর করে দিচ্ছি, তাদের ঋণের ব্যবস্থা করে দিয়েছি, তাদের ট্রেনিং দিচ্ছি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এক একটা মানুষের যার কিছু ছিল না তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমাদের হাতে এখন 14,000 ঘর আরো আমরা অতিরিক্ত দিচ্ছি, তাতে বাংলাদেশের কোনো মানুষই ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা শুধু খাস জমিতেই দিচ্ছি না, আমরা একটা স্পেশাল ফান্ড তৈরি করে দিয়েছি প্রধানমন্ত্রীর দপ্তরে, এবং সেখানে যে সিড মানি প্রথম আমি দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে আমি এই ফান্ডটা তৈরি করি, এবং তারপরে আরো অনেকে সেখানে অনুদান দিয়েছেন। সেই টাকা দিয়ে আমরা জমি কিনে প্রত্যেকটা ভূমির মানুষকে জমি কিনে দিচ্ছি, প্রজেক্টের টাকায় ঘর করে দিচ্ছি। আমি আমাদের নেতা কর্মীদের বলবো যে আপনারাও অন্তত পক্ষে এইসব মানুষের একটু খোঁজ নেবেন, খবর নেবেন। আমি আওয়ামী লীগ সহ আমাদের সকল সহকর্মী এবং সহযোগী সংগঠন, আর তাছাড়া প্রশাসন, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের কোস্ট গার্ড থেকে শুরু সকলে তো আছেই। তারপরেও আমার আওয়ামী লীগের নেতাকর্মী এবং সেই সব স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী যাদের কাছ থেকে প্রতিনিয়ত আমি তথ্য পেয়েছি, যখন সিলেট, গ্রেটার সিলেট এবং নেত্রকোনা ওইসব এলাকায় ব্যাপক বন্যা হলো এবং তারা নিজেরা ঝাঁপিয়ে পড়েছে, নিজেরা প্রাণ দিয়েছে। আর কোন দল ছিল সেখানে? একমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে সকল সংগঠনগুলি সেখানে ছুটে গেছে এবং তারা ত্রাণের কাজ করেছে, ত্রাণ দেওয়া শুরু করেছে। আওয়ামী লীগের নেতা কর্মী সহ আমাদের এমন কোন সংগঠন নাই যারা সেখানে ত্রাণের কাজে সহযোগিতা করেনি। এমন এমন এলাকা যেখানে কেউ যেতে পারছে না, পানির এত স্রোত,
যে সেখানে কেউ যেতে পারছে না। আমাকে ওই জায়গা থেকে যখন আমাদের কোনো কর্মী আমাকে মেসেজ পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, আমি তো সেটা সেনাবাহিনী প্রধানকে পাঠিয়েছি, সেখানে এয়ারফোর্স গেছে, নেভি গেছে, কোস্টগার্ড গেছে, যেখানে যে যেতে পেরেছে সেটাতে উদ্ধার করা, তাদের খাদ্য দেওয়া, চিকিৎসা ব্যবস্থা, ঔষধের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আর কয়টা দল নেমেছিল ওই ঘরে বসে বসে, হ্যাঁ আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সেই সুবাদে ঘরে বসে বসে তারা বক্তব্য দিতে পেরেছে আর সরকারের সমালোচনা করেছে। কতটুকু প্রাণ তারা দিয়েছে আমি সেটা জানি না, আমরা তো তেমন দেখিনি, কিন্তু আমাদের নেতাকর্মীকেও বসেছিল না, কোমর পানির মধ্যে নেমে তারা হেঁটে গেছে, মানুষের ঘরে ঘরে তারা ত্রাণ দিয়েছে। আমার কাছে যখনই খবর পাঠিয়েছে আমি তখনই কাজ করেছি। আওয়ামী লীগ যে কোনো দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে আছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রত্যেকটা সহযোগী সংগঠন, এমনকি আমাদের মহিলা আওয়ামী লীগ, আমাদের মহিলারা সেই ট্রলারে করে বিভিন্ন জায়গায় যে মানুষকে ত্রাণ বিতরণ করেছে, সেই ছবি পর্যন্ত আমি পেয়েছি। কাজে এইভাবেই তো আওয়ামী লীগ সবসময় মানবতার সেবা করে যাচ্ছে। আর কিছু লোক আছেই সারাক্ষণ দোষ ধরা আর ধরার চেষ্টা। আজকে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পেরেছি, বিদ্যুতের লোডশেডিং আমরা দিচ্ছি, কারণ আজকে আমরা ডিজেলের দাম যেভাবে বেড়ে গেছে, এলএনজির দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। যে রাশিয়া একবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, জার্মানি খুব সুর তুলেছিল সবাই যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না, জার্মান কিন্তু আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ফেরত গেছে, তারা আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রই করছে। তবে আমি জাতিসংঘ সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানাই টার্কির প্রেসিডেন্টকে, অন্তত তাদের উদ্যোগে, বিশেষ করে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সেই উদ্যোগটা নিয়েছিলেন। সেই উদ্যোগের ফলে এখন ইউক্রেন এবং রাশিয়া তারা গতকালকে একটা চুক্তি করেছে যে তারা এখন সার, খাদ্যদ্রব্য সেগুলি যেতে দেবে, ব্ল্যাক সিতে যে পোর্ট বন্ধ সেগুলি চলাচলের সুযোগ করে দেবে, এবং এই মানে সার, খাদ্যদ্রব্য এগুলি এখন আনা যাবে, কেনা যাবে। আমি মনে করি এটা আমাদের জন্য একটা স্বস্তিকর কথা। সেজন্য সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন, যার জন্য এটা সফল হয়েছে। কাজে এর এখন অন্তত এই খাদ্যের যে অভাবটা সেটা থাকবে না। তবে আমাদের নেতা কর্মী সবাইকে বলবো, আমরা সব এই সময় সবাই আমরা গাছ লাগাই, বৃক্ষরোপণ, মৎস্য চাষ, এগুলো আমাদের নিয়মিত কাজ আমরা করব। সাথে সাথে আমাদের নেতা কর্মী যে যেখানে আছে তাদেরকে কিন্তু সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে কোথাও 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে, যে যা পালো তরকারি যা কিছু ফলমূল সবাই সেটা উৎপাদন করবে, জলাধার থেকে মৎস্য চাষ করবে, হাঁস মুরগি পাখি পালন করবে। আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থাটা যেটা আমরা নিজেরা করতে পারি তার জন্য আমাদের সবাইকে ব্যবস্থা নিতে হবে। এবং এর জন্য আমাদের দলের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে, সরকারের পক্ষ থেকে আমরা করছি, কিন্তু আমাদের দলেরও একটা উদ্যোগ থাকতে হবে যে মানুষকে উদ্বুদ্ধ করা, যেন আপনারাও করেন। এখন তো ছাদ বাগানও করে, একটা মরিচ গাছ লাগালেও তো তা মরিচ খেতে পারলেন। তো এইভাবে আমাদেরও উদ্যোগ নিতে হবে যে শুধু, কারণ আওয়ামী লীগ সবসময় এটা করে, আওয়ামী লীগ শুধু মানে সরকারি থেকেই করে না, যেগুলো ঝড়, জলোচ্ছ্বাস সবকিছুতে আমরাই তো আগে ছুটে গেছি মানুষের কাছে। বিএনপি ক্ষমতায় থাকতে ঘূর্ণিঝড় 91 সালে কে গেছে? আমরা গেছি। সেই 91 সালে ঘূর্ণিঝড়ের যারা উদ্বাস্তু তাদেরকে আমি আশ্রয় প্রকল্পের মাধ্যমে এখন ঘর করে সেই খুশকুল কক্সবাজারে তাদের ঘর করে পুনর্বাসন করে দিচ্ছি। কাজে আওয়ামী লীগ হচ্ছে মানবতার সেবায় সবসময় এগিয়ে আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের সেবাটা নিশ্চিত হবে। আর বিএনপি থাকা মানেই হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, অর্থ পাচার, এইসব। কারণ যারা মুচলেখা দিয়ে আসে আর যারা বিশেষ করে দুর্নীতি, সন্ত্রাস, মানব পাচার এসবের সাথে মানে যুক্ত থাকে, তারা তো আসলে দেশের জন্য কাজ করবে না। এটা হলো বাস্তব কথা। আমি এটুকু বলবো যে আমরা দেশে আজকে যারা নির্বাচন নিয়ে কথা বলে তাদের ব্যাপারেও বলতে চাই, বাংলাদেশে যদি নির্বাচনী ক্ষেত্রে কোনো ডিসিপ্লিন এসে থাকে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা যখন আমরা মহাজোট করেছিলাম, আমরা আমাদের দলের পক্ষ থেকে, তারপরে মহাজোটের পক্ষ থেকে বিভিন্ন সংস্কারের পদক্ষেপ আওয়ামী লীগ নিয়েছিল, আমরা নিয়েছিলাম। আমাদের শুধু তাই না, আজকে ছবি সহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স,
যাতে আগেই সিল মেরে বাক্স ভরতে না পারি। ছবি সহ ভোটার তালিকা করার কারণ ছিল বিএনপির আমলে 1,23,00,000 ভুয়া ভোটার লিস্ট তালিকায় সংযুক্ত করা হয়েছিল। 1,23,00,000 ভুয়া ভোটার যদি ভোটার লিস্টে থাকে তাহলে ভোট লাগে না। আর তাদের ভোট মানে কি? 5টা হুন্ডা পার্টি, 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডায়। এই তো ছিল বাগুড়ার ইলেকশন, ঢাকা 10 ইলেকশন, বিভিন্ন ইলেকশন আমাদের দেখা আছে, আমরা দেখেছি। আর দেখেছি বলেই আমি নামাজ নিয়েছি, ওখান থেকে ছবি আসে নেই, কত ছবি লাগবে না, অনেক ছবি আসছে। ওখানে আমাকে মেসেজ দিছে কি আমার ছবি আসেনি? ঠিক আছে, আমি যেটা বলতে চাই যে আমাদের অন্তত এটুকু বলবো যে আওয়ামী লীগ সবসময় এই দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী, আর আমরা সেটাই বিশ্বাস করি। সেজন্য নির্বাচনের সব ক্ষেত্রে যতটা আজকে উন্নতি হয়েছে সেটা আওয়ামী লীগের উদ্যোগে হয়েছে। এখানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় গণভবন থেকে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো 2 শিশুর শরীরে মানকি পক্স শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওই 2 শিশুর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। তাদের দুজনই পরিবারের সদস্যদের কাছ থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে একই দিনে 2 জন আক্রান্ত হলেও এদের মধ্যে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত মানকি পক্সে আক্রান্তের সংখ্যা 2000-এর কাছাকাছি হলেও শিশুদের শরীরে ভাইরাসটি শনাক্তের ঘটনা এবারই প্রথম। কয়েক সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 282 জনে। আহত হয়েছেন আরও 2 শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে 5000-এরও বেশি ঘর বাড়ি। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, তার মধ্যে চলছে যানবাহন। পাকিস্তানে গেল 5 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি। এতে বন্যা দেখা দিয়েছে বেলুচিস্তান, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ সহ আরও কয়েকটি অঞ্চলে। বৃহস্পতিবার লাহোরে সর্বোচ্চ 238 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিন প্রবল বর্ষণের পাশাপাশি বজ্রপাতও দেখা দেয়। পানিতে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চলের বহু বাড়িঘর, ডুবে যায় রাস্তাঘাট, বিঘ্নিত হয় গাড়ি চলাচল। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরটির প্রায় অর্ধেক এলাকা। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, গেল কয়েক সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 200। এদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু, আহত 2 শতাধিক। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভারী বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে 5500-এর বেশি ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পশ্চিমবঙ্গে চাপের মুখে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। 24 ঘন্টা জেরা শেষে গ্রেফতার শিল্প বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বান্ধবীর বাড়িতে নগদ 21 কোটি রুপি উদ্ধার। বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের কঠোর অবস্থান থেকে সরে এলো শ্রীলঙ্কার নতুন সরকার। চীনা ঋণ নিয়ে সমালোচনার মধ্যেই কলম্বোকে অর্থ সহায়তার প্রস্তাব বেইজিংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।